সেই যে বাবা মাকে ছেড়ে তার নতুন শখের নারীর হাত ধরে গিয়েছিল, ফিরে আসে একবারে লাশ হয়ে। এরপর আমার বিয়ে হয়, আর বিয়ের বছর খানেকের মাথায় মায়ের মতো আমিও বিধবা। এই ছিল নিয়তির খেলা আর আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। তো আমরা মা মেয়ে কিভাবে বিধবা হলাম, তার পেছনের ঘটনাগুলো কি কি, শুরু থেকে শেষটা জানতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এটা আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। বুক ভরা চাপা কষ্ট নিয়ে বেঁচে আছি কিভাবে, তা আল্লাহ পাক ভালো জানেন। আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই, বা নেই কোনো এমন আমার আত্মার কোনো সম্পর্কের কেউ যার সাথে আমি আমার কষ্টগুলো শেয়ার করতে পারবো। ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্ম যেহেতু পেয়েছি, এখানেই আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করব ভাবছি। শুনবেন কি আমার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো? তাহলে শুনুন। আমি তানিয়া, পরিবারের আদরের বড় মেয়ে। আমরা 2 বোন এবং একটি ছোট ভাই নিয়ে আমাদের 5 সদস্যের পরিবার। বাবা ছিল দাদার 2 নম্বর ছেলে। দাদার সব ছেলেদের মধ্যে আমার বাবা অন্যরকম ভালো মানুষ ছিলেন। বাবা আমার মাকে এবং আমাদেরকে খুবই ভালোবাসতেন। এক কথায় তার চোখের নয়নের মণি ছিলাম আমরা। মধ্যবিত্ত পরিবার আমাদের কোনোরকমভাবে চলে, তারপরেও আমাদের কোনো কিছুরই অভাব রাখেননি বাবা। যখন যা চাইতাম মুখ থেকে বের করার আগেই এনে দিতেন তিনি। তার মধ্যেও আমার মাকেও বাবা ভীষণ ভালোবাসতেন। একবার আমার মা ভীষণ কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। হাসপাতালে নেওয়ার পর মা প্রায় অজ্ঞান ছিলেন। তখন তাকে বিভাগীয় শহরের বড় হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছিল হাসপাতাল থেকে। যখন ওই অ্যাম্বুলেন্স ছেড়ে যাচ্ছিল, বাবা অ্যাম্বুলেন্সের সামনে লম্বা হয়ে শুয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো। বাবা ভয় পেয়েছিল যে মা হয়তো আর বেঁচে ফিরবেন না, তাই কাঁদতেছিল আর চিৎকার করে বলছিল যেন অ্যাম্বুলেন্সটা ওনার শরীরের উপর দিয়ে নেওয়া হয় মায়ের লাশ দেখার আগে। ওনার এই অবস্থা দেখে উপস্থিত সবার চোখে জল চলে আসলো। আর এই পাগল বাবা যে কিভাবে পরনারীর জন্য আমার মাকে আর আমাদের ছেড়ে দিল, তা আজও বুঝে পাই না। তখন আমি ক্লাস 8-এ পড়ি। হঠাৎ খেয়াল করতে পাই যে বাবা আমাদের প্রতি কেমন যেন উদাসীন হয়ে গেছে। আগে যেমন আমাদের উপর ভালোবাসার সহিত আচরণ করত, এখন কেমন যেন একটা রাগি রাগি ভাব থাকে। আর কয়েকদিন পর পর যেন কোথায় চলে যায়। 5-7 দিন পর পর বাড়িতে আসে, জিজ্ঞেস করলে কিছু বলে না। মাঝে মাঝে বন্ধুদের বাড়ি যাওয়ার কথা বলে। তো এভাবে 2-3 মাস যাওয়ার পর কারোর মাধ্যমে মা জানতে পারে বাবা অন্য নারীতে আসক্ত হয়ে গেছে। তখন বাবাকে জিজ্ঞেস করলে আবার সত্যিটা প্রকাশ করে উনি বলে যে উনি নাকি আবার বিয়ে করেছেন, উনি তাকে নিয়েই থাকতে চান। এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয় পরিবারে। এরপর থেকে এভাবে আর আমাদের উনি কোনো খোঁজখবর নিত না। আমরা কি করছি, কি খেয়ে পরে বেঁচে আছি, কোনো দেখবার উনি করতো না। কোনো টাকা পয়সাও দিত না, সব ওই মহিলাকে দিত। মা যদি সংসারের প্রয়োজনে বা আমাদের জন্য কিছু বাবার কাছে চাইতো, তাহলে বাবা গালিগালাজ করতো আমরা নাকি ওই মহিলার সাথে তাল ধরেছি। এরকম যেন আর না করি, তাহলে ভালো হবে না বলতো। আর এই বিষয় নিয়ে আমার সহজ সরল মায়ের কান্নাকাটির সীমা ছিল না। বাবা আমাদের দেখাশোনা না করায় আমাদেরও চলতে অসুবিধা হয়ে পড়তো। ততটাও আর্থিক অবস্থার উন্নতি ছিল না আমাদের। তারপর একদিন বাবা আমাদের না বলে ওই নারীর কাছে চলে যায়। এরপর কোনো খোঁজখবর নেই। 1 সপ্তাহ পর বাবার লাশ আসে আমাদের বাড়িতে। কিভাবে মারা গিয়েছে তা নির্দিষ্ট করে জানার উপায় ছিল না। তবে ওই মহিলার এলাকার লোকেরা বলাবলি করেছিল যে ওই নারী তার অন্য পুরুষের মাধ্যমে বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। যেহেতু মূল দোষ এখানে আমাদের বাবার ছিল, সেজন্য আমার দাদা বা কাকারা এটা নিয়ে আর বাড়াবাড়ি করেনি। বাবা না থাকায় আমার মায়ের পক্ষে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়ে। তবে সেক্ষেত্রে আমার চাচারা আমাদেরকে সবসময় সাহায্য সহযোগিতা করত। এভাবে দিন চলতে থাকে। আর আমিও ম্যাট্রিক পাস করি। কলেজে পড়ালেখা করা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই নতুন করে আর ভর্তি হয়নি। বাবা হত্যার ঘটনা তো শুনলেন, এবার স্বামী হত্যার ঘটনা শুনতে চাইলে ভিডিওতে একটি লাইক করে দিন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরপর পাশের বাড়ির এক কাকার বিয়েতে জুয়েল নামের এক ছেলের সাথে আমার পরিচয় হয়। সে নাম্বার নিয়েছিল আমার। কয়েকদিন পর ফোন দেয়, নিজেদের সম্পর্কে জানাজানি হয় ফোনের মাধ্যমে। এরপর চলতে থাকে ফোন আলাপ। এভাবে কথা বলতে বলতে এক সময় দুজনের মধ্যে মায়া তৈরি হয় এবং সে আমাকে প্রপোজ করে। আমি ওর না করিনি, রাজি হয়ে যাই। তার বাড়ি ছিল অনেক দূরে।
দেখা করার উপায় ছিল না, শুধু ফোনে কথা বলতাম সব সময়। রিলেশনের 2 বছর যাওয়ার পর পরিবার থেকে আমাকে বিয়ে দেওয়ার চিন্তা করে আর পাত্র দেখা শুরু করে। আমি মাকে জানাই যে আমি জুয়েলকে ছাড়া বিয়ে করতে পারবো না অন্য কোথাও। মা চাচারা প্রথমে রাজি না হলেও আমি নাসুরবান্দা বলে আবার রাজি হয় বিয়ে দিতে। এরপর নির্দিষ্ট দিনে আমাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ভালোই চলছিল আমাদের সংসার। 1 বছরের মাথায় আমাদের ঘরে ছোট্ট একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। মেয়ে হয়ে স্বামীও খুশি এবং আমার শ্বশুর শাশুড়ি খুবই খুশি। দেখতে দেখতে আমার মেয়ের 1 বছর পেরিয়ে গেল। এলো রমজান মাস। আমার স্বামী নামাজ পড়তো না, কিন্তু সে রমজান মাসের সবগুলো রোজা রাখতো এবং তারাবিও পড়তো। প্রতি বছরের মতো এবছর আমার স্বামী রোজা রাখতে লাগলো সবকটায়। কিন্তু কয়েকটা মাস ধরে আমার ভিতরে কেমন জানি শুধু জ্বালা পোড়া হতো, ভীষণ কষ্ট হতো। তো ওই রমজানের 15ই রোজা যেদিন, সেদিন সে সারাদিন রোজা রাখার পর মাগরিবের পর ইফতারি নিয়ে বসে। তো ইফতারি খাওয়ার সময় তার এক বন্ধুর নাম্বার থেকে ফোন আসে। সে ফোনটা উঠায়, কথা বলে তাড়াহুড়া করে খেতে শুরু করে। খেতে খেতে বলছে, তানিয়া, আমার এক জায়গায় যেতে হবে, তুমি খেয়ে দিয়ে আজকে শুয়ে পড়ো, ফিরতে হয়তো আমার লেট হতে পারে। ওই মুহূর্তে আমার হঠাৎ মনটা কেমন জানি করে উঠেছে। আমি তাকে নিষেধ করলাম আজ যেন বাইরে না যায়। মন থেকে কেন জানি শুধু বাধা দিচ্ছিল। আর ওই মুহূর্তে সে যেসব কথাবার্তা আমার সাথে বলছিল, সব কথার মধ্যে শুধু বাধা হতো। কোনো কথাই সে ঠিকভাবে বলতে পারছিল না। যখন সে ঘর থেকে বের হয় তখন সে একটা ফুচট খেয়ে পড়ে যায়। আমি তখন আবারও তাকে মানা করি যেন আজকে সে বাড়ি থেকে বের না হয়, কিন্তু সে মানেনি, তাকে যেতেই হবে। সেদিন তার ওই ঘর থেকে বের হওয়া যে পরে লাশ হয়ে ফিরবে, সেটা আমি কখনো কল্পনাও করিনি। যদি জানতাম, কখনো তাকে বের হতে দিতাম না। রাতে আমি মেয়েকে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আমার স্বামীকে তার ওই বন্ধুরা যে ঠিকানা দিয়েছিল সেখানে সে যাওয়ার সময় প্রায় যখন কাছাকাছি চলে গেছে, ওই এলাকার কাছেই একটা ব্রিজ ছিল। আমার স্বামী তার নিজের বাইক নিয়েই গিয়েছিল। যখন তার বাইকের আলো ওই ব্রিজের উপর পড়ে, তখন সে দেখতে পায় ওখানে 4 জনের হাতে রামদা, ছুরি এরকম ধারালো অস্ত্র রয়েছে। এগুলো দেখে আমার স্বামী হয়তো আন্দাজ করতে পেরেছে যে এখানে খারাপ কিছু হতে চলেছে তার সাথে। এটা দেখে আমার স্বামী সাথে সাথে বাইকটা ঘোরানোর সিদ্ধান্ত নেয়। সে যখনই বাইকটা একটু ঘুরায়, তখনই ওরা পিছন থেকে এসে আমার স্বামীর মাথায় 2টা কোপ মারে। আমার স্বামী বাইক থেকে সাথে সাথে পড়ে যায়। এরপর থেকে ওই বন্ধু নামের মির্জাফরগুলো তার 4 হাত পা টেনে ধরে এবং একজন আমার স্বামীর গলায় ছুরি লাগায়। জবাই করে ফেলে আমার স্বামী জুয়েলকে। ব্রিজের নিচে ছিল খাল। নরপিচাসরা সেই জুয়েলকে ওই খালে ফেলে দেয়। বেচারা জুয়েল খালের মাঝখান থেকে গলা কাটা অবস্থায় সাঁতরে এসে খালের পাড়ের সাইডে হামাগুড়ি দিয়ে ওঠে। আর তখন আবার ওর বন্ধুরা লাথি দিয়ে ফেলে দেয় কানে। গলার রক্তে লাল হয়ে গেছে খাল। সাঁতরাতে পারছিল না সে। পরনে ছিল তার সাদা শার্ট, কালো প্যান্ট। ওই সাদা শার্ট দিয়ে পানিতে থাকা অবস্থাতেই নিজে নিজেই তার গলাটা বাঁধে আর শক্তির জোরে সাঁতরে আবার ডাঙ্গায় ওঠে। একটা গাছের গুঁড়িতে বসে ফোনটা বের করে তার ছোট ভাই সোহেলকে কল দেয়, অর্থাৎ আমার দেবরকে। কল দিয়ে কথা বলতে পারছিল না, আওয়াজ আসছে না, কারণ তার গলা তো সম্পূর্ণ কাটা, একটু কোনো রকম বেজে আছে। সে তার ভাইকে ফোন দিয়ে ফিস ফিস করে শুধু বলতেছিল, আয় আমাকে বাঁচা। আমার দেবর তৎক্ষণাৎ আমার রুমে আসে, এসে আমাকে জিজ্ঞাসা, ভাবি ভাইয়া কোথায়? আমি তো বলছি সে তো ওর বন্ধুদের সাথে দেখা করতে গেছে, কিছুক্ষণ হলো। কি হয়েছে? সে বলল, ভাইয়া তো ফোন দিয়ে কথা বলতে পারতেছে না, তার গলা থেকে আওয়াজ আসছে না, মনে হচ্ছে তার কোনো বিপদ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তার খোঁজ করছি। এই বলে সে তার ফুফাতো ভাইকে নিয়ে তার ভাইকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওর মুখে এরকম কথা শুনে আমার শরীর প্রায় অবশ হয়ে গেছে, কোনোভাবেই ঠিক রাখতে পারছি না। ওদিকে আমার স্বামী ফোন রেখে পড়ে যায় মাটিতে। তখন ওই এলাকার মসজিদের তারাবি শেষ হলো মাত্র। আমাদের আত্মীয় ছিল ওই এলাকায়। ওনারা যখন তারাবি শেষ করে আসতেছে, তখনই তারা মানুষের গুংরানোর মতো আওয়াজ শুনতে পায় খালের নিচ থেকে। তখন তারা লাইট ধরে দেখে যে একটা মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারা লোক ডেকে নিয়ে গিয়ে দেখে তো সেটা জুয়েল। তারা দেখেই চিনতে পারে। তখনই তারা চারদিকে ফোন লাগায় যে জুয়েলকে কারা যেন হত্যা করে চলে গেছে। সাথে সাথে ওই এলাকার প্রতিটি বাজারে বাজারে মানুষ জড়ো হয়ে যায়। মানুষকে চেক করতে থাকে যারা যাচ্ছে রাস্তা দিয়ে। আর ওনারা অ্যাম্বুলেন্স ডেকে আমার স্বামীকে নিয়ে হাসপাতালের দিকে যখন যাচ্ছে, তো ওই অ্যাম্বুলেন্সের বেডে শুয়ে আমার স্বামী ইশারায় দেখিয়ে দিয়েছিল যে কারা কারা তাকে মেরেছে, এবং শেষে এটাও ইশারাতে দেখিয়েছিল যে তার মেয়েকে, আমাকে এবং তার ছোট ভাইকে যেন সবাই দেখে শুনে রাখে, যেন তাদের কোনো ক্ষতি না হয়। ইশারাতে এগুলো দেখানোর পর আমার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওদিকে খুনিরা 2 ভাগ হয়ে 2 জন করে 2 রাস্তা দিয়ে চলে গিয়েছিল। তো 2 জনে আমার স্বামীর বাইক নিয়ে তারা যাচ্ছিল।
বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় তারা বাইকটা ঠেলে নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। বাজারে তো মানুষ আগে থেকেই সবাই রেডি ছিল। যখন তারা বাইকটা নিয়ে বাজারে উপস্থিত হয়, মানুষ দেখতে পায় যে তাদের রক্তমাখা শরীর। তারপর তারা তাদেরকে আটক করে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কিছু বলতে পারে না এবং এদেরকে সন্দেহ করে তারা আটকে রাখে, পুলিশ ডেকে এনে তাদেরকে দিয়ে দেয়। তো এই দুজন আসামির মাধ্যমে বাকি দুজনকেও ধরা হয়েছিল, কিন্তু তাদের শাস্তি ছিল সর্বোচ্চ 1 বছর। এই হচ্ছে আমাদের বাংলাদেশের শাস্তি। আমার স্বামীকে নির্মমভাবে এভাবে হত্যা করার পরেও তারা সর্বোচ্চ 1 বছর জেল কাটে এবং টাকা দিয়ে তারা পার পেয়ে যায়। কিন্তু আমি মানুষ হারাই, যে মানুষটি গেছে সেটি তো আমার জীবনে আর কখনো আসবে না। প্রিয় মানুষরা যখন এভাবে হারিয়ে যায় অন্যের হাতে, তখন মনের ভেতর কিরূপ অবস্থা হতে পারে সেটা আপনারাই অবশ্যই আন্দাজ করতে পারেন। স্বামীর মৃত্যুর কয়েক মাস পর নিয়ে আসা হয় আমাকে আমার বাবার বাড়িতে। সেখানে তারা থাকতে দিচ্ছিল না, আমি এখানে এসেছিলাম। আমি যেন এক জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি এই দুনিয়াটা দিন। 2 বছর যেতে না যেতেই আমার শ্বশুর শাশুড়ি আমাকে তাদের বাড়িতে নেওয়ার জন্য বলে। যেহেতু একটা মেয়ে হয়েছে, মেয়েটাও বাবা বাবা করে, আমার দেবরের জন্য আমাকে নেওয়ার জন্য তারা আবার লোক পাঠায় জোর জবরদস্তি করে। এদিকে আমার পরিবারের অবস্থা তো খারাপ, আগেই বলেছিলাম যে কিছু একটা করব বা আমাকে তারা পালবে এরকম অবস্থাও নেই। শ্বশুর বাড়ির সবাই এরকম জোর জবরদস্তি করায়, মা এবং কাকারা আবার রাজি হয় আমাকে আবার ওইখানে বউ করে পাঠানোর জন্য। আমি অনেক কান্নাকাটি করি, আমি বলছি বিয়ে করব না মা, মেয়েকে নিয়ে বাঁচবো, কিন্তু তারা মানছেই না, বিভিন্ন রকম কথাবার্তা বলে। শেষে এটাও বলে যে স্বামীর কাছাকাছি থাকতে পারবি, তার কবরটা তো দেখতে পারবি। জোর করে তারা আবার আমাকে ওইখানে বিয়ে দেয়। আমি ঠিক হতে পারিনি, আজও ঠিক হতে পারিনি। দেখতে দেখতে মেয়েটার এখন 8 বছর বয়স। এখন আমার অন্তরের না পাওয়ার সে জ্বালা পুরায়নি। চেয়ে তাকে তার কবরটার দিকে দোয়া করবেন সবাই আমার স্বামীর জন্য, যেন সে পরপরে সেরা শান্তিময় স্থানে থাকে, এবং আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন তাকে ভালো মানুষ হিসেবে বানাতে পারি। স্বামীর রেখে যাওয়া এই একটাই স্মৃতি, যাকে দেখে আমি একটু হলেও সান্ত্বনা পাই। এই আমাদের ভালোবাসার ফসল। ভিডিওটা যদি আপনি সবটা দেখে থাকেন তাহলে আমাদের জন্য দোয়া না করে যাবেন না প্লিজ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।